রাস্তাঘাটে যদি আমরা দেখি হিট স্ট্রোক হচ্ছে তখন কি করণীয় ডাক্তারবাবু? তোমার নর্মাল যে টেম্পারেচার বডি যেটা মেনটেন করে সেই রেগুলেশন সিস্টেমটা খারাপ হয়ে গেছে। ফ্র্যাকচার হলে কি করব? আমরা রাইস থেরাপি বলি। রাইস আপনাকে সঙ্গে সঙ্গে বরফ দিতে হবে যাতে ওই ফুল ওঠা বা ব্যথাটা না হয়। যেসব জায়গায় লু ছোটে একদম একটা হোম রেমেডি হচ্ছে পেঁয়াজ রাখতে বলে। আমি ঠিক জানি না মাহাত্ম্য। তো এই যে গলায় আটকে যাওয়া খাবার, এই চোকিং হলে কি করব? যার হয়েছে তাকে পেছন থেকে জড়িয়ে ধরতে পারেন। হাতটা আপনাকে মুঠো করতে হবে, একটা খুব জোরে ওপর দিকে একটা প্রেসার দিতে হবে। এইবার আসি বিষক্রিয়া, গলায় আঙুল দিয়ে বমি করা। এখন কিন্তু এটা করতে বারণ করা হয়। তো এবার আসি একটা মহামূল্যবান জিনিস, শিখে রাখলে খুব উপকার পাবেন। ধরুন দেখুন, এই আপনার হার্ট বন্ধ হয়ে গেছে, আপনার পাশের বাড়িতেও হতে পারে। সঙ্গে সঙ্গে আপনাকে এই CPR শুরু করতে হবে। তো এই কুকুরে কামড়ালে কি করব? আমার কি উচিত কুকুরকে কামড়ে দেওয়া? আজকে আমার একটা ইমার্জেন্সি আছে। হ্যাঁ, হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। এবং আজকে আমাদের প্রচণ্ড এমার্জেন্সি হয়েছে, মানে আমরা এখন রয়েছি একটি হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়েছেন, এই যে গরম পড়েছে, গরমে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছেন, এই সময় কি করবেন? এই যে প্রাথমিক চিকিৎসা, সেটা কি করবেন, সেটাই আজকে আমরা আলোচনা করব আমাদের ডাক্তারবাবুদের সাথে। এক্স্যাক্টলি, অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগে, একজন পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে তার পারিপার্শ্বিক যারা রয়েছেন, বন্ধুবান্ধব, অফিস কলিগ বা পরিবারের মানুষ, তারা কি করতে পারে, অর্থাৎ এমার্জেন্সির আগের প্রাথমিক চিকিৎসা। তো সেটা নিয়ে আজকে আমাদের প্রথম এপিসোড, ফার্স্ট এড। একটা পেশেন্টকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার আগে, হসপিটালে নিয়ে যাওয়ার আগে বাড়িতে বা আশেপাশে যারা রয়েছে তারা কি কি প্রাথমিক চিকিৎসা করতে পারেন সেটা নিয়ে আজকে কথা বলবো। নারায়ণা হেলথ হাওড়ার হেড অফ দ্য এমার্জেন্সি মেডিসিন ডক্টর রমজিৎ লাহিড়ী রয়েছেন আমাদের সাথে। ওয়েলকাম ডাক্তারবাবু। হ্যাঁ, সবার আগে বলুন যে ফার্স্ট এড বক্সে কি কি থাকা উচিত? একটা বিটাডিন লোশন ইজ সামথিং হুইচ ইজ এসেনশিয়াল এই কারণে যে কোথাও কেটে গেল, ছড়ে গেল, তুমি ওটা দিয়ে অ্যাটলিস্ট পরিষ্কার করতে পারলে। আর আরেকটা জিনিস যেটা মানে কোভিডের পরে সবাই শিখে গেছে, সেটা হচ্ছে স্যানিটাইজার, যাতে নিজেকে পরিষ্কার রাখা যায় এবং জায়গা পুরোটাকেই ক্লিন রাখা যায়। যেমন একটা গজ যাতে পরিষ্কার করা যায়। বেসিক্যালি যেটা হয় না, নর্মালি তুলো আমরা অনেক সময় খোলা রেখে দিই, তার ফলে সেটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে। যদি সেটাকে একটা প্যাকেট অবস্থায় রাখা যায় তাহলে সবচেয়ে ভালো। একটু তুলো থাকলো, একটু গজ থাকলো, একটা ব্যান্ডেজ থাকলো, ব্যান্ডেড যাতে জিনিসটাকে কাভার আপ করা যায়। আর একটা ছোট কাঁচি, যাতে মনে করো যদি কখনো মানে কেউ পড়ে গেল বা কিছু হলো, হাত ভেঙে গেল, একটু ডিফর্মড হয়ে গেল, অনেক সময় হয় কি তখন ওই জামাটাকে হয়তো খোলা যাচ্ছে না আমার, ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু ওই জায়গাটা কেটে দিলে তাহলে হয় কি রিমুভ করাতে সুবিধা হয়, কারণ যত অবস্ট্রাকশান থাকবে তত বেশি ডিফিকাল্টি, তো সেইগুলোর জন্য। আর অ্যাজ সাচ দেখুন, ওভার দ্য কাউন্টার কিছু মেডিসিন অ্যাভেলেবেল আছে, যেমন প্যারাসিটামল, একটা সার্টেন এক্সটেন্ট সেগুলোকে রাখা যেতে পারে মাথা ব্যথা বা গায়ে ব্যথা সেগুলোর জন্য। আর মোস্ট অফ দ্য ড্রাগস যেগুলো অ্যাকচুয়ালি ওভার দ্য কাউন্টার কেনা উচিত না উইদাউট প্রেসক্রিপশান, তো সেগুলোকে রাখাটার কোনো যুক্তি নেই আনলেস অ্যান্ড আনটিল ইউ আর এ ট্রেন্ড পারসন। এটা একটা প্যান্ডেমিক যে মোটামুটি যেখানেই যাওয়া হয় না কেন জ্বর হলেই একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং সেটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। ইয়েস, অর্থাৎ যখন আমার প্রয়োজন হবে অ্যান্টিবায়োটিকের তখন আমার বেশি ডোজ লাগবে, অথবা ওই ওষুধ বা ওই টাইপের ওষুধ আর কাজ করবে না, তোমাকে হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হচ্ছে। তার ফলে তোমার হসপিটাল স্টে বেড়ে যাচ্ছে, কস্ট অফ থেরাপি বেড়ে যাচ্ছে। তো সেই কারণে কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া দুমদাম অ্যান্টিবায়োটিক খেয়ে নেবেন না। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, গলায় কিছু আটকে গেছে, খাবার, চোকিং বলি। আমাদের সাথে আজকে আছেন ডক্টর সুদীপ ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট ইমার্জেন্সি মেডিসিনের। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। তো এই যে গলায় আটকে যাওয়া খাবার, এই চোকিং,
হলে কি করব? চোকিং দেখুন, এটা খুব সাধারণ ব্যাপার, এটা যে কোনো সময় হতে পারে। ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে খাচ্ছেন, মিষ্টিটা খুব ভালো লাগছে, তো ওটা খাদ্যনালী শ্বাসনালী পাশাপাশি, তো হয়তো খাদ্যনালীতে জায়গায় যাওয়ার থেকে ওটা শ্বাসনালীতে আটকে গেল, তো এটা কি হবে, এটা খুব ডেঞ্জারাস ইভেন অলসো। তো এর 3টে ক্যাটাগরি আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার বলি। তো মাইল্ড ক্যাটাগরিতে আপনি বলতে পারবেন যে আমার গলাটায় না আটকে গেছে লাইক দিস, কিন্তু সিভিয়ার চোকিং যদি হয়ে যায় আপনি কথা বলতে পারবেন না। ইউনিভার্সাল চোকিং সাইন বলে, আপনি গলাটা এরম চেপে ধরবেন দুটো হাত দিয়ে, আপনার শ্বাস নিতে অসুবিধে হবে, ব্রিথ সাউন্ড কম হয়ে যেতে পারে, যে শ্বাস নেওয়ার যে ব্যাপারটা, মানে যতবার আমরা শ্বাস নেই মিনিটে, তার সাথে আপনার যেটা হতে পারে, গোটা মুখটা নীল হয়ে যাচ্ছে, ঠোঁটটা নীল হয়ে যাচ্ছে, এটাকে আমরা সাইনোসিস বলি ডাক্তারি টার্মে। সো এগুলো সমস্ত সিভিয়ার চোকিং সাইনের মধ্যে পড়ে, যেটা রীতিমতো লাইফ থ্রেটনিং। তো যদি আমি দেখি আমি কোনো নেমন্তন্ন বাড়িতে গেছি বা এমনি রাস্তাঘাটে দেখছি কোনো একটা লোক খেতে গেছে, খেতে যাওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছি তার এই চোকিং হয়েছে, তো প্রাথমিক চিকিৎসা সেটা কি দিলে তার প্রাণটা বেঁচে যেতে পারে? দেখুন, প্রাথমিক চিকিৎসা মানে এটার ওটাই রয়েছে, মানে ওয়ার্ল্ড ওয়াইজ যেটা আমরা এটাকে হ্যামলিক্স ম্যানিউভার বলি। এটাই কি করতে হয়, আপনি যার চোকিং হয়েছে, ধরুন আটকে গেছে গলায়, তো তাকে পিছন দিক থেকে এসে আপনাকে জড়িয়ে ধরতে হবে। তো সেখানে কিছু ম্যানিউভার আছে যে আপনি কোনখানে কিভাবে করবেন। দুভাবে হয়, আপনি তাকে নীল ডাউন পজিশনে বসাতে পারেন, বসিয়ে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলেন। আপনার হ্যান্ড প্লেসমেন্টটা ইম্পর্টেন্ট, কারণ আপনার হাতটাকে মুঠো করে বুড়ো আঙুলটা একটু পেটের মাঝখানে, এটা কোথায় রাখবেন, নাভি আর এই আমাদের যে মানে আপনার যে খাঁচাটা আছে না, খাঁচাটা আছে, এই যে খাঁচাটা মাঝখানে রেখে অন্য হাতটা দিয়ে ধরে একটা ফোর্সফুল ওপর দিকে একটা খুব প্রেশার দিয়ে একটা জার্কি মুভমেন্টস দিতে হবে, যাতে ওই আটকে যাওয়া জিনিসটা বেরিয়ে আসে। তো এটা যে কোনো লোক করতে পারে? এটা করতে পারে যে কোনো লোক, ডেফিনেটলি। তার জন্য ট্রেনিং সেশনস রয়েছে, আমরা বেসিক লাইফ সাপোর্ট বলি, যেটা আমরা শুরু করেছি নারায়ণা হেলথ থেকে, এবং অন্য অন্য হসপিটালসও এটা ইনিশিয়েটিভ নিচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা ট্রেনিংয়ের প্রসেসের পর যে কোনো লোকই পারফর্ম করতে পারে। তো দেখে নি ওই গলায় আটকে গেলে কি পদ্ধতিতে খাবারটা বের করা যায়, ডাক্তারবাবু যেটা দেখাবেন আমাদেরকে, ডেমনস্ট্রেট করবেন সেই হেমলিক ম্যানুয়ালটা। আপনি যার হয়েছে তাকে পেছন থেকে জড়িয়ে ধরতে পারেন, অথবা তাকে নীল ডাউন অবস্থায় বসিয়ে রাখতে পারেন। হাতটা আপনাকে মুঠো করতে হবে, এবং মুঠোটা হাতের আঙুলটাকে পেটের ওপরে, নাভির ওপরে রাখতে হবে, আর এই যে ডায়াফ্রাম আছে তার নিচে রাখতে হবে। রেখে অন্য হাত দিয়ে একটা খুব জোরে ওপর দিকে একটা প্রেশার দিতে হবে। সো এবার আসি ডাক্তারবাবু, গরমকাল, কলকাতার গরম, রোদে আমাদের বেরোতেই হবে। তো এই হিট স্ট্রোক হচ্ছে, এবার আমরাও একটুখানি রাস্তায় বেরিয়ে রোদের মধ্যে বা বিভিন্ন জায়গায় মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে যদি আপনার পাশে কোনো মানুষকে দেখেন যে হিট স্ট্রোক হয়েছে, আপনি কি করবেন। তো শুনুন, দেখুন তারা কি বলেছে। জল ফল আগে দেওয়ার চেষ্টা করব, তাকে ভালো করে মাথায় চোখে জল দেবো, তাকে একটু জল খাওয়াবো। তো হিট স্ট্রোক হলে ফার্স্টে তো মানে ওনাকে একটা কোনো শেডের মধ্যে বসাবো, দেন চেষ্টা করব জল খাওয়াতে। আমি জল দেবো, সলিড ফুড কিছু দেওয়া যাবে না, লিকুইড দিয়ে পেশেন্টকে একটু কমফোর্ট করে, একটু সুস্থ করে আমি হসপিটালের অ্যাডভাইস নেব। হসপিটালে নিয়ে যাওয়ার আগে ওনাকে চেষ্টা করব, যদি কেউ থাকে কাছে যে হেল্প করার জন্য, আগে আমি ডাকবো। पहले वो उठाना, उसको उठा के एक ठंडा जगह को लेके जाना, उसको पानी थोड़ा देना। তো শুনলেন আমাদের মানুষজন কি বুঝতে পারছেন। তো এরকম ধরুন রাস্তাঘাটে যদি আমরা দেখি হিট স্ট্রোক হচ্ছে, তখন কি করণীয় ডাক্তারবাবু? হিট স্ট্রোক হয়ে যাওয়া মানে সেক্ষেত্রে না অ্যাকচুয়ালি বডি টেম্পারেচারটা আনরেগুলেটেড এক্সেস হয়ে গেছে, মানে তোমার নর্মাল যে টেম্পারেচার বডি যেটা মেনটেন করে সেই রেগুলেশন সিস্টেমটা খারাপ হয়ে গেছে, তার ফলে শরীরের টেম্পারেচার বেড়ে যায়। এটা হচ্ছে হিট স্ট্রোক তুমি যেটা বলছো। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে হিট এক্সজর্শন, মানে লোকের মধ্যে হঠাৎ করে একটা ড্রাউজিনেস এসে যায়, একটা ল্যাথার্জি এসে যায়, শরীর শুকনো হয়ে যায়। এটা কমনলি কাদের দেখা যায়, একটু ওল্ড এজ, হেভি ওয়েট, যাদের কোনো কার্ডিয়াক ডিজিজ আছে, মনে করো তোমার প্রেশারের ওষুধও খায়, এনাদের ক্ষেত্রে যেটা হয় যে ব্লাড প্রেশারটাও অনেকটা ফল করে যায়। তো এই সবে হচ্ছে একটা হিট এক্সজর্শন হয়, শরীরে যে জলের অভাবটা সেইটা প্রচুর পরিমাণে হয়। সেটাকে অ্যাকচুয়ালি একটু কাউন্টার করলে, মানে তাকে আবার একটু ঠান্ডা জায়গায় আনলে, একটা জায়গায় হয়তো শুইয়ে দিলেন, বা একটা ছাওয়াতে, রাস্তাতে হয়েছে তাকে একটু ছাওয়াতে নিয়ে আসলেন, সে যদি জ্ঞান থাকে তাকে একটু জল দিলেন, একটুখানি বাতাস করা হলো। দিজ আর অল বেসিক মেকানিজম, যাতে তার অ্যাটলিস্ট যে একটা শরীরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে বা ইয়ে হচ্ছে সেই পার্টগুলোকে কাউন্টার করা যায়। এটা হচ্ছে হিট এক্সজর্শন।
এবার হিট স্ট্রোক পারসে যেটা আমাদের কাছে মানে তুমি যেটা জিজ্ঞেস করলে সেইটা যেমন মাঝে মধ্যে আমাদের কাছে আসছে, সেক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোক অরিজিনালি তাতে কিন্তু প্রচুর পরিমাণে লোকের ক্ষেত্রে তারা সংজ্ঞা হারিয়ে ফেলে, মানে তারা আনকনশাস হয়ে পড়ে। তাদের ক্ষেত্রে রিকোয়ারমেন্টটাও মানে ফ্লুইডের রিকোয়ারমেন্টটাও অনেকটা বেশি। বডির একটা রেগুলেটর আছে, যেমন পাখার রেগুলেটর হয়, সেই রেগুলেটর খারাপ হয়ে গেছে, তার ফলে এটা তো আর প্যারাসিটামলে কাজ হবে না, তো প্যারাসিটামল দিয়ে লাভ নেই, তোমাকে দিতে হবে বডি ঠান্ডা করার ব্যাপার। সেক্ষেত্রে আমরা যেটা নর্মালি রেকমেন্ড করি সেটা হচ্ছে, মনে করো আমাদের এই বগল মানে অ্যাক্সিলা, গ্রইন মানে এই থাই কুচকি এই জায়গায় একটু যদি আইস প্যাক বা কিছু ঠান্ডা ইয়ে রাখা যায়, জামা কাপড়ের উপরে যদি একটু জল ছড়িয়ে দেওয়া যায়, এটা যদি একটু পাখা বা কিছু দেওয়া যায়, তাহলে হয় কি এই হাই টেম্পারেচারটা অনেক সময় কমে, যেটা আমরা অনেক সময় ইয়েতেও করি। তুমি দেখবে একটু বাচ্চাদের ক্ষেত্রে একটু জলপট্টি দেওয়ার একটা নর্মাল ট্রেন্ড আমাদের দেশে কিন্তু রয়েছে, যেটা একটু বেশি যখন আমাদের জ্বর হয় করা হয়। এতে কি হয় যে শরীরের টেম্পারেচারটা কমে যায়। বাট এই ক্ষেত্রে হিট স্ট্রোক হলে যেটা হয়, যেহেতু সংজ্ঞা হারিয়ে ফেলে মানে জ্ঞান থাকে না, তখন কিন্তু মুখে জল খাওয়ানোটা ডেঞ্জারাস, কারণ সে গিলতে যদি না পারে তাহলে সেটা গিয়ে লাংসে পৌঁছবে, একটা অ্যাসপিরেশন হবে, নিউমোনিয়া হবার মানে অ্যাসপিরেশন নিউমোনিয়া হবার একটা চান্স থাকে। বাট আদারওয়াইজ যদি জ্ঞান থাকে তাহলে তাকে জল দেওয়া যাবে, কারণ তার ট্রিটমেন্টটাই ওটা, মানে তাকে রিহাইড্রেট করা। তার যে সোডিয়ামের গন্ডগোল হয়েছে মানে বেসিক্যালি মানে সেল থেকে মুভ করে গেছে, সেইগুলোকে যদি যখনই কারেক্ট করা হয় ধীরে ধীরে ওটা ঠিক হয়ে ওঠে। যেই সব জায়গায় লু ছোটে একদম একটা হোম রেমেডি হচ্ছে পেঁয়াজ রাখতে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি স্যার, আপনি নিজেও জানেন। একদম। দিল্লির দিকে আমি দেখেছি, পুরুলিয়াতে দেখেছি যে পেঁয়াজ খেতে বলে এবং পেঁয়াজটা একটুখানি খুঁটে নাকে শুকতে বলে, যাতে এটা নাকি হিট রেজিস্ট্যান্স। এটা মিথ নাকি ফ্যাক্ট? হাসি শুনেই বুঝতে পারছেন। না, এটা বলে বলে স্যার, একদম বলে, যেসব একদমই বলে। এটা এটা মানে চলতি সব সময় অনেকেই বলে করে। পেঁয়াজ রাখবো আমি ঠিক জানি না মাহাত্ম, এটা হয়তো কোনো বাবা ভালো বলবে। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে বেটার, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ওআরএস রাখো নিজের কাছে, বা নর্মাল নিদেন পক্ষে জলের বোতল রাখো এবং ফ্রিকুয়েন্টলি তুমি একটু জল খেতে থাকো। দ্যাট ইজ দ্য বেস্ট রেমেডি ইউ ক্যান হ্যাভ। যখন লু ছোটে তখন ঠান্ডা জায়গায় বসলেও কিন্তু ওটা এফেক্ট করে। সেই কারণেই তুমি যদি দেখবে যে মধ্যপ্রাচ্যে মানে বেসিক্যালি নাক বেঁধে রাখে, ইয়েস, তারা একটু বেঁধে রাখে, নিজের শরীরটাকে এক্সপোজ কম করে সানলাইটে, যতটা কম করা যায়। এবং তাদের ক্ষেত্রে দেখবে মোস্ট অফ দ্য এরিয়া কিন্তু ওরা ওই জন্য ওই এসি বা ইয়েতে এয়ার কন্ডিশনিংয়ের একটা ব্যবস্থা করে ফেলেছে, যাতে তোমার শরীরকে ঠান্ডা রাখা যায়। তো আরেকটা ব্যাপার হচ্ছে ফ্র্যাকচার, হাত ভাঙা, ধরুন হাতই ভেঙে গেছে। তো এই হাত ভাঙা নিয়ে আমরা সাধারণ লোকের মধ্যে একটু গেছিলাম, আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে এরকম হাত ভাঙলে আপনারা প্রাথমিক চিকিৎসা কি দিতে পারেন। সে হাতের কাছে গামছা থাক, কাপড় থাক, তাকে সুন্দর করে বেঁধে চেপে বেঁধে এই অবস্থাতে ধরি, তাকে এ করে একটু গলার সঙ্গে তাকে সেট করে নিলাম, নিয়ে তারপরে তাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাবো। ওটা ভিজে জল দিয়ে ওটাকে চেষ্টা করব, বরফ দিয়ে চেষ্টা করব যাতে না হাতটা যন্ত্রণা হয়। সেক্ষেত্রে অবশ্যই হাতটাকে তুলে বেঁধে দিতে হবে, হাতের মধ্যে বরফ অবশ্যই লাগাতে হবে, আইস লাগাতেই হবে। ধরুন হাত ভেঙে গেছে, যেই পোর্শনটা ভেঙে গেছে, যদি ফোরআর্ম ভাগে তার তলায় একটা কিছু দেওয়ার চেষ্টা করবো যাতে কিনা মুভ না করতে পারে আর কি। ঘরোয়া দড়ি থাকলে কোনো হাতটাকে যাতে না ঝুলিয়ে প্যাকিং। তো শুনলেন তো লোকে কি বললো। তো এবার আমরা ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু এই যে শুনলেন কেমন লাগলো? বিভিন্ন লোকের বিভিন্ন ওপিনিয়ন আছে নিঃসন্দেহে, কিন্তু সেটা দেখুন মেডিকেল বেসড হওয়া উচিত, যেটা আমরা সাধারণ লোককে গাইড করব। তাহলে ফ্র্যাকচার হলে কি করব? যেটা ইম্পর্টেন্ট দেখুন, মানে সাধারণ লোকের ক্ষেত্রে আমি বলবো যে ধরুন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, একটা বাইক ধাক্কা মেরেছে, আপনাকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, আপনাকে একটা প্রপার প্লেসে রাখতে হবে। একটু আপনার অ্যাক্সিডেন্টের একটা ট্রমা আছে, একটু মুখ চোখে জল দেওয়া হলো, একটু খাওয়ানো হলো, ঠিক আছে। এবার আপনি তো শুরুতেই বুঝতে পারছেন না ভেঙে গেছে, অনেক সময় অবভিয়াসলি বোঝা যায়, হাতের ডিফর্মিটিটা দেখা যায় যে হাতটা হয়তো ঝুলছে, হ্যাঁ, একটু চোখে একটু অন্যরকম লাগে, যে আপনি বুঝতেই পারবেন। সোয়েলিং দেখুন সঙ্গে সঙ্গে হতেও পারে, নাও হতে পারে। তো যেটা আমাদের করণীয় বেসিক্যালি যে ফার্স্ট এডের মধ্যে, এটাকে আমরা কোড আছে, আমরা রাইস থেরাপি বলি, রাইস, আর ফর রেস্ট,
আই ফর আইস কম্প্রেশন, আপনাকে সঙ্গে সঙ্গে বরফ দিতে হবে যাতে ওই ফুল ওঠা বা ব্যথাটা না হয়। সি ফর হচ্ছে কম্প্রেশনস বলে, অ্যান্ড ই ফর হচ্ছে এলিভেশনস। ঠিক আছে, এলিভেশনস মানে হচ্ছে যে আপনার হাতটাকে তুলে রাখতে হবে। এবার আমার ক্ষেত্রেই ধরুন যদি কনুই ফ্র্যাকচারটা বলি, তো বেসিক্যালি ওই সময় কি হয়, একটা 90 ডিগ্রি পজিশনে হাতটাকে রাখা উচিত। ঠিক আছে, তো আমরা যেটা দেখি অবভিয়াসলি যে ধরুন ফ্র্যাকচার হয়েছে, সেটা তো আপনি সঙ্গে সঙ্গে একটু ইনিশিয়াল মানে ট্রিটমেন্টটা যেটা বলে যে রিসাসিটেশনসটা করার পর আপনি ডাক্তারবাবুকে দেখাবেন, কাছাকাছি যিনি রয়েছেন তিনি একটা এক্স রে করতে বললেন, সেটা ধরা পড়লো কোন ধরনের ফ্র্যাকচার। আপনি তো জানেন অলরেডি গোটা শরীরে প্রায় 206টা হাড় আছে, সে মাথার খুলি থেকে আরম্ভ করে নাক থেকে হাত পা সব জায়গায় বোনস রয়েছে, হাড় রয়েছে। তো নানা ধরনের ফ্র্যাকচার, সেই অনুযায়ী তার ম্যানেজমেন্ট রয়েছে। যে একটা ভেঙে যাওয়া হাতকে যদি আপনি ট্রেন্ড একটা নার্সিংহোমে যান, তারা সঙ্গে সঙ্গে কাস্ট বা স্ল্যাপ করে দেবে, যে যাতে ওটা ইমমোবিলাইজেশনস বলি, যাতে ওটা যেন ঝুলছে এরকম না হয়। কারণ সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্র্যাকচার যেটা চোখে দেখা যায় তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাস্কুলার ইনজুরি। আপনি যদি সেটাকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারেন, সেটা হয়তো একটা সারা জীবনের জন্য আপনার একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। যে অনেক সময় হাতটা হয়তো পুরোটা আর উঠবে না, পায়ের ক্ষেত্রেও সেটা হতে পারে। তো সেইটাকে লুক আফটার করাটা খুব ইম্পর্টেন্ট ইনিশিয়ালি, অ্যান্ড ফলোড বাই আপনি কাছাকাছি যিনি হাড়ের ডাক্তারবাবু, যিনি বিশেষজ্ঞ আছেন, তার কাছে গেলেন, তার ওপিনিয়ন নিলেন। আরও কিছু জিনিস তো শিখে নেওয়া দরকার। তো নারায়ণা হেলথ হাওড়া ভীষণ সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যার নাম ইমার্জেন্সি রেসপন্ডার। সোসাইটিতে গিয়ে তারা হাতে কলমে দেখিয়ে দিচ্ছে কি করে আপনার এই প্রাথমিক চিকিৎসা দিতে হবে। তো থ্যাঙ্কস টু নারায়ণা হেলথ হাওড়া তাদের এই সুন্দর ইনিশিয়েটিভটার জন্য, যেটার নাম আবার বলছি ইমার্জেন্সি রেসপন্ডার। তো ভেঙে যাওয়ার পরে আসি এবার কেটে যাওয়া। কেটে গেলে রক্ত বেরোয়, তো রক্ত বেরোলে আপনারা কি করেন? হ্যাঁ ডাক্তারবাবু, তো এরকম কেটে গেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে, কি করব? প্রাথমিক চিকিৎসা। দেখুন, প্রাথমিক চিকিৎসা মানে সবসময় যেটা এম থাকবে যে রক্তটাকে বন্ধ করা। কারণ শরীর থেকে রক্ত বেরিয়ে গেলে তার প্রেজেন্টেশনস অনেক রকম হতে পারে। আপনার হার্ট রেট বেরিয়ে যেতে পারে, বুক ধড়পড় করছে, নর্মালি ব্লাড প্রেশার প্রফিউজলি ব্লিড হলে ড্রপ করতে পারে, সেগুলো খুব ইমার্জেন্সি পার্ট। তো যেটা আমরা বলবো যে ধরুন এর তো অনেক রকম মোড হয়, যেমন আপনি ধরুন রান্নাঘরে কাজ করছেন, বটিতে কেটে গেল, তো আপনার শুধু যে উপরে মাসল কাটবে তা না, ভেন্স কাটতে পারে। তো সঙ্গে সঙ্গে যেটা রিকমেন্ডেড, আপনি একটা জায়গাটাকে ভালো করে বেঁধে ব্লিডিংটা যাতে না হয় সেটাকে অ্যাড্রেস করতে হবে। এবার রইল ধরুন একটু কোনো স্ট্রিট উন্ড, যে রাস্তায় পড়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাকে না সঙ্গে সঙ্গে আপনাকে একটু অ্যাসেপ্টিক যতটা ওই ধুলো ময়লাকে বাঁচিয়ে সেটাকে আপনি ড্রেসিং করতে পারেন, সেটা ভালো। ধরুন একটা কাঁচ ঢুকে গেছে, লোকে দেখতে পাচ্ছে, বা ধরুন একটা কোনো লোহার রড ঢুকে গেছে, বা ধরুন কাঠের একটা কোনো চোচ বা একটা কোনো ফালি ঢুকে গেছে, তখন একটা লোক কি করবে? সেটাকে টেনে বের করা তো কিছুতেই উচিত নয়, তার কি করা উচিত? একদম, দেখুন ওটা আমরাও এখানে করি না, যে সেই অবস্থায় যদি আমাদের ইমার্জেন্সিতে পৌঁছয় আমরা সঙ্গে সঙ্গে ওই শিকটাকে বা কাজটাকে বের করলাম না। কারণ দেখুন ওটা কতটা আমরা পেনিট্রেটিং উন্ড বলি, যে কতটা ডিপে গেছে, কতটা জায়গাকে ইনভলভ করেছে। তো ওটাকে খুললে আপনার যদি ভেন্স বা কোনো যদি আর্টারি ইনভলভ হয়, তো গল করে রক্ত বেরোতে পারে। তো কনসিকুয়েন্সেস ব্লাড লসের সাথে সাথে আপনি আস্তে আস্তে ইভেন যদি সেই এর 4টে গ্রেড আছে, আপনি যদি 4 নম্বর গ্রেডে পৌঁছন, আপনি ইভেন কোমাতেও চলে যেতে পারেন, আপনার ব্লাড প্রেশার ফল করতে পারে। ঠিক আছে, তো এগুলো লাইফ থ্রেটনিং আমরা বলি, মানে আরও জীবনের ঝুঁকি হয়ে যায়। তো আপনাকে ওগুলো রেখে আপনাকে রিসাসিটেশন প্রসেস শুরু করতে হবে, বুঝতে পেরেছেন? প্রায় ধরুন 2 লিটারের ওপর যদি ব্লিড হয়ে যায়, তো আপনাকে সঙ্গে সঙ্গে ব্লাড রিপ্লেস করতে হবে। ইমিডিয়েটলি অ্যাকশনস হিসেবে আপনাকে ব্লাড দিতে হতে পারে। তার আগে আপনাকে একটা প্রপার ইমার্জেন্সি এরকম টার্সিয়ারি কেয়ারে এলে আরও ট্রিটমেন্ট প্রসেস রয়েছে। কিন্তু আপনি যদি ফার্স্ট এড বলেন, আমি বলবো ওটাকে জায়গাটাকে একটা বেঁধে ওই লোহার রড বা কাঁচের যে টুকরোটা ঢুকে গেছে সেটাকে না বের করাটাই শ্রেয়। এইবার আসি বিষক্রিয়া, যে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হয়, কিছু মুখে পড়ে দিল বা যে কোনো কারণে হোক, বিষক্রিয়া হলেও বেশ কিছু মিথ রয়েছে, এরকম কিছু মানুষ বলেছেন। ধরুন তাকে প্রথমে চেষ্টা করবো গলায় আঙুল দিয়ে বমি করানো, জল বেশি করে খাওয়াই বা একটু লবণ দিয়ে জল খাওয়াই, যাতে বমি হয়ে ওটা বেরিয়ে যায় আর কি। যারা ঘরোয়া ভাবে যেটা করে, বাড়িতে অনেকে করে কি জল টল খাইয়ে বমি করার চেষ্টা করে। শুনলেন, গলায় আঙুল দিয়ে বমি করা। এখন কিন্তু এটা করতে বারণ করা হয়। নর্মালি ডাক্তার শাস্ত্রে আমাদের সব সময় এখন বলা হয়
যে কোনো এমিটিক্স ইউজ করা যাবে না, মানে কোনোভাবে বমি করানোটা করা যাবে। মানে ধরো বাই মিস্টেক তোমার কাছে, মানে যেটা আমরা অনেক সময় পাই যে অনেকের ক্ষেত্রে হচ্ছে কি সে বোতলে বুঝতে পারেনি একটা অ্যাসিড ছিল, সে জল ভেবে খেয়ে ফেলেছে। অনেকের ক্ষেত্রে আমি শুনেছি এগুলো। তো এই যে হয়, তারপরে তুমি যেই ওটাকে আবার বমি করালে, তো হলো কি তোমার পুরো ওই জিনিসটা আবার সেকেন্ডবার ওই সেম রাস্তা দিয়ে পাস করছে। তো তোমার ওই পুরো জায়গাটার যে ড্যামেজ করতে করতে গিয়ে পাকস্থলীতে পৌঁছেছে, তুমি যে বমি করার জন্য আবার তাকে তুললে, তো সে আবার পাকস্থলী থেকে তোমার পুরো খাদ্য নালীটা দিয়ে তো আবার ফেরত আসছে। তো ইউ আর অ্যাকচুয়ালি ড্যামেজিং টুয়াইস। তবে হ্যাঁ, মনে করো নর্মালি একটা ছোট জিনিস এখানটা করে আছে, কাছাকাছি আছে, তুমি একটু বমি করে বার করলে, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। আমার মনে হয় না, মানে যদি পয়জনাস সাবস্টেন্স যেটা করোসিভ মানে দেখো ওটা অ্যাসিডও হতে পারে, অ্যালকালিও হতে পারে, এই জিনিসের জন্য স্ট্রিক্টলি নো, করবেনই না। এবার অন্য কোনো কিছু হয়তো ঘাস পাতা খেয়ে নিয়েছে বা কিছু খেয়ে ফেলেছে, সেগুলোর ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এখন তুমি সত্যি স্টমাক ওয়াশ, যেটা অ্যাকচুয়ালি লোকের মানে কনসেপ্টটা এসছে, যে তাতে কি হলো যে তোমার পেটে যেটা আছে বেরিয়ে গেল, কিছুটা হেল্পফুল সেই হিসাবে, মানে যেহেতু ওটা বেরিয়ে গেল, রক্তে মেশার সময়টা পেল না। অলওয়েজ অ্যাডভাইজেবল আন্ডার এক্সপার্ট সুপারভিশন। আটা তো পুড়ে গেলে কি করব, মানে ছোটখাটো পুড়ে যাওয়া? ছোটোখাটোর ক্ষেত্রে টুথপেস্ট হচ্ছে স্ট্রিক্ট নো নো। সেকেন্ড হচ্ছে বরফ নয়। দেখেছেন আপনারা এতদিন যে কি করে এসছেন, এত পুড়ে যাওয়া, মানে ছোটখাটো পুড়ে যাওয়াতে সবাই আগে হয় টুথপেস্ট দেয় অথবা বরফ ডলে, যেটা ডাক্তারবাবু বলছেন একদম না। হ্যাঁ স্যার, যেটা বেটার সেটা হচ্ছে বরং একটা ফ্লোয়িং ওয়াটারের ওখানে রাখলে, যেটা একটু মানে ঠান্ডা, তাতে দিয়ে তুমি জায়গাটাকে ওয়াশ করলে, দ্যাট ইজ দ্য বেস্ট রেমেডি অ্যাট ইয়োর ডিসপোজাল। আর যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে বাড়িতে, এটা ওভার দ্য কাউন্টার পাবে তুমি, সেটা হচ্ছে ওই সিলভার সালফার ডায়াজিন, যেটা নর্মালি আমাদের বার্নে আমরা অ্যাপ্লাই করি। মলম যেটা হচ্ছে পুড়ে যাওয়ার মলম, সেইটা লাগানো যেতে পারে। এ তো গেল পুড়ে যাওয়া। আমাদের মানুষের প্রচণ্ড প্রিয় প্রাণী ডগি, কিন্তু একটা ভীতিও রয়েছে, যদি কুকুরে তাড়া করে কামড়ায় তাহলে কি করব? দেখে নিন সবাই কি বলেছে। অনবরতই এখন তো কামড়ায়, ফ্ল্যাটে দেখছি তো কামড়াচ্ছে পরপর। ঘ্যাক করে কামড়াক আর যেই করে কামড়াক, জায়গাটা সাবান দিয়ে ধোবো। যদি সেটা কাপড়ে দেওয়া সাবান হয়, দ্যাটস দ্য মোর বেটার। তাকে বসাবো অ্যান্ড তাকে আগে একটুখানি আমি ওয়াশ করে দেবো। না কুকুরটাকে ধরে রাখবো। সো এই কুকুরে কামড়ালে কি করব? আমার কি উচিত কুকুরকে কামড়ে দেওয়া? এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমি বলছো। কুকুরে কামড়ালে সবার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে মানে দেখতে হবে যে ওটা আঁচড়ে দিয়েছে বা কামড়ে দিয়েছে, যেটা তাতে রক্ত বেরিয়েছে কিনা। বেসিক্যালি মেজর ট্রিটমেন্টটা ওটার উপরে ডিপেন্ড করে, মানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, মানে এগুলো ডাক্তারি পরিভাষাতে। মেন যেটা তোমার বাড়িতে করতে হবে সেটা হচ্ছে 15 মিনিট ফ্লোয়িং ওয়াটার, মানে তোমার কল খুলে দেওয়া, তার নিচে তোমার হাত বা পায়ের যে জায়গায় কামড়েছে সেটাকে রাখা, এবং সেখানে সাবান দেওয়া, সাবান ঘষা। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে সাবান দিয়ে ঘষতে হবে, ওই জায়গাটাকে ক্লিন করতে হবে। এটা 15 মিনিট, তারপরে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে যান। আরেকটা যেটা, সেটা হচ্ছে কামড়ে দেওয়ার পরে ওই জায়গাটাকে কোনোদিন বাঁধতে নেই, মানে ওইটাকে সবসময় খোলা রাখতে হয়। ঠিক আছে? ওখানে কোনো ব্যান্ডেড দিতে নেই, বা ওই লাল ওষুধ বা কোনো রকম বিটাডিন কোনো কিছু অ্যাপ্লাই করতে নেই। আর একটা খুব গুরুত্বপূর্ণ এমার্জেন্সি, অনেকেই এটা মজা করে দেখবেন কিন্তু এটা খুব সিরিয়াস একটা এমার্জেন্সি, সেটা হচ্ছে অনেক সময় অনেকে টয়লেট করতে গিয়ে প্যান্টের চেনটা আটকানোর সময় চুঙ্কুটা আটকে যায়। তো তখন অনেকে কি করে যে ওটাকে ফিক্স করতে গিয়ে ওটা আরও ক্ষতি করে ফেলে, এবং ডাক্তারবাবু বলবেন যে এটা কিন্তু তাদের পড়ানো হয়েছে এমার্জেন্সির ব্যাপারে। টেক্সট বুকে তো অ্যাকচুয়ালি আছেও, বাট অ্যাকচুয়ালি ভেরি পেইনফুল। মানে আমরা জিনিসটাকে নিয়ে মজা করে হয়েছে ছোটবেলায়, আমাকে বোতাম দেওয়া প্যান্ট পরানো হতো।
এটা হ্যাঁ। actually এটা বাচ্চা বয়সে খুব কমন প্রবলেমটা। এক হচ্ছে বাচ্চারা বুঝতে পারে না এবং গার্জেনদের কাছে গেলে তারাও টানাটানি করে করার চেষ্টা একদম করে, এটাতে একটা এবং বড় ইনজুরি তাতে- হতে পারে। একদম তাতে কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটার ইনজুরি হতে পারে, চামড়া কেটে যেতে পারে, ব্লিডিং হতে পারে, বা অঙ্গেরও মানে ক্ষতি হতে পারে। তার থেকে কোনো রকম হিরোইক বা কোনো কিছু করারই উচিত নয়। যদি নর্মালি ওটা হালকা এতে চলে এলো তো খুলে গেল তো ভালো, যদি না হয় তাহলে চুপচাপ জিনিসটাকে কাভার আপ করে একটা ইমার্জেন্সিতে এসে গেলেই জিনিসটাকে ম্যানেজ করে দেওয়া যায়। আমাদের কাছে কাটার থাকে, ওটাকে কাটলে ওখানে চেনটা ওপেন আপ হয়ে যাবে, তখন ওই যে চামড়াটা ওখানে আটকে গিয়ে থাকে সেটা খুলে যাবে। মানে জিনিসটা এত মানে একটু সিম্পলি বললাম, জিনিসটাও তো সিম্পল নয়, নয়। মানে প্যানিক করার কিছু নেই, বাট জিনিসটাকে নিয়ে বেশি টানা হেচড়া করারও কিছু নেই। রাদার প্যানিক করলে এটা নিয়ে অনেক টানা হেঁচড়া হয়। হ্যাঁ, সেটাতে বরং ক্ষতিটা বেশি হয়। তো এবার আসি একটা মহা মূল্যবান জিনিস শিখে রাখলে খুব উপকার পাবেন, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কি হয়, হার্ট বন্ধ হয়ে গেছে, এমন একটা জিনিস আপনি শিখে নিতে পারেন যে মানুষটা বেঁচে যাবে। তো আজকে ডাক্তারবাবুর কাছ থেকে সেটাই শিখে নেব। আর আগে জেনে নিই যে সিপিআর জিনিসটা কি। কার্ডিও পালমোনারি রিসাসিটেশনস মানে আপনি বুঝতে পারছেন, কার্ডিও মানে হার্ট আর পালমোনারি মানে শ্বাস, যে একটা মানুষের হার্ট বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতে পারছেন না, তো অবভিয়াসলি মানুষটা মারা যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে টাইম ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। এর 1 2 3 4 5 স্টেপস রয়েছে। 1 নম্বর স্টেপসটা কি, ধরুন দেখুন এই আপনার হার্ট বন্ধ হয়ে গেছে, আপনার পাশের বাড়িতেও হতে পারে, রাস্তাতেও আপনি কাউকে পেলেন, অথবা হসপিটালে এসে আউটডোরে দেখাতে গেছে সেখানেও হতে পারে। এর জায়গাটা কোনো সেভাবে ডিমার্কেটেড না যে আপনার সবসময় হসপিটালেই হবে। তো বাইরে এটা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, এটা আমরা বলি আউট অফ হসপিটাল সিনারিও। হসপিটালে হলে একটু সুবিধে, কারণ যেহেতু সমস্ত কিছু রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা করা হয় যে ফার্স্ট স্টেপস হচ্ছে, দেখুন এটা যেটা যে বেসিক্যালি বাইরে হলে তাকে একটা সেফ প্লেসে আনতে হবে। হসপিটালেও তাই, যে দেখবেন যে একটা আউটডোর পরিষেবার মধ্যে হলে চারদিকে ভিড় জমে যায়, তো আপনাকে কি করতে হবে, আপনাকে সেই ভিড়টাকে সরিয়ে দিতে হবে, দিয়ে তাকে একটা একটা সেই সিচুয়েশন প্রোভাইড করতে হবে যাতে মানুষটাকে বাঁচানো যায়, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে যেটা ফার্স্ট স্টেপস হবে যে আপনাকে লোকটার রেসপন্স চেক করতে হবে। কিভাবে, আপনাকে ওকে ডেকে দেখতে হবে, ঠিক আছে। আপনি এই যে কাঁধে ট্যাপ করতে পারেন। আরে ওকে, শুনতে পাচ্ছেন? নাম কি শুনতে পাচ্ছেন? লিডিং কোয়েশ্চেন করতে হবে যাতে ও উত্তর দিতে পারে। দেখলেন কোনো রেসপন্স করছে না, সেকেন্ড যেটা করতে হবে, আপনি দেখবেন যে উনি শ্বাস নিচ্ছেন কিনা। আমরা শ্বাস নিলে আমাদের চেস্ট ওঠে নামে, তো ওটা ইম্পর্টেন্ট। যদি দেখেন উঠছে না, তার মানে উনি শ্বাস নিচ্ছেন না। 3 নম্বর যেটা, আপনাকে এখানে ক্যারোটিড আর্টারি বলি, যে ঘাড়টাকে একটু ঘোরালেই আমাদের যে এই হাড় আছে, একটা বনি হাড় আছে, এটাকে একটু ঘাড় ঘোরালেই এখানে 3টে আঙুল দিয়ে ফিল করতে হয় মাথার, এটাকে পাল্প অফ ফিঙ্গার বলি, এখান দিয়ে দেখবেন যে ধকধক করছে, তার মানে আমরা বেঁচে আছি। যেই মুহূর্তে আপনি দেখলেন ওটা নেই, সঙ্গে সঙ্গে আপনাকে এই সিপিআর শুরু করতে হবে। এটা কিভাবে মিলিয়ে আছে, এটাই যেরকম আমি বললাম যে চেস্ট কম্প্রেশন করতে হবে, কারণ আমাদের হার্টটা দেখুন বাঁ দিকে রয়েছে একটু ভেতরে, কারণ ওপরে মাংস আছে, মাংসপেশি, তারপরে রিবস আছে, পাঁজরের হাড়, তার ভেতরে গিয়ে হার্ট। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে হার্ট বন্ধ হয়ে গেছে, একে তাড়াতাড়ি করতে হবে এবং সেই ডেপথে গিয়ে হার্টটাকে পাম্প করতে হবে যাতে এটা চালু হতে পারে। তো সিপিআর এর ক্ষেত্রে একটা এজ ডিমার্কেশন আছে, বুঝেছেন। সবসময় যে হার্ট বন্ধ হবে পূর্ণবয়স্ক লোকের বা মহিলার সেরকম না, এর বাচ্চাদেরও হতে পারে। এবার বাচ্চাদের ক্ষেত্রে এই চিলড্রেন বলি আর ইনফ্যান্ট বলি আমরা। তা সেটা কীরকম, যে ধরুন 1 বছর বয়স থেকে কোনো হসপিটাল বলবে 14 বছর পর্যন্ত চিলড্রেন, কোনো জায়গায় বলবে 16 বছর। তো এটা খুব ক্লিয়ারলি ডিমার্কেট করা রয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পার্ট থেকে, যে আমাদের যে এই যে আমরা অ্যাডোলেসেন্স সায়েন্স বলি, যে ছেলেদের যেমন গোপদাড়ি বেরোচ্ছে, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, এইগুলো মানে এইগুলো পর্যন্তকে আমরা চিলড্রেন এজ গ্রুপ ধরি, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে যেটা ডিফার করে সিপিআরে, এই ডেপথটা ডিফার করে, যে কতটা ডিপে গিয়ে আপনি কম্প্রেশনস দেবেন। তো এটা অ্যাডাল্টে বেসিক্যালি 5 সেন্টিমিটার ডেপথে যেতে হয়, চিলড্রেনেও 5 সেন্টিমিটার বা 2.5 ইঞ্চি বলে। কিন্তু ইনফ্যান্ট যে গ্রুপটা বলি, এটা কি হয়, এটা ধরুন আজকে জন্মগ্রহণ করেছে, এই থেকে 1 বছর পর্যন্ত সময়কে ইনফ্যান্ট পিরিয়ড বলা হয়। তাদের ক্ষেত্রে কিন্তু এটা ডিফার করে, এই ডেপথটা এদের ক্ষেত্রে 4 সেন্টিমিটার হয় অথবা 1.5 ইঞ্চ হয়। তেমনি কম্প্রেশনস রেশিও যেটা হয়, যে আমরা কি করি, এটাকে চেস্ট কম্প্রেশন করি আর শ্বাস দিই,
ঠিক আছে? তো এটা 30:2 যেমন অ্যাডাল্ট আর চিলড্রেনের ক্ষেত্রে হয়, ধরুন আমি বা আপনি দুজনে মিলে একটা বাচ্চা এরকম হঠাৎ পাওয়া গেছে যার কোনো রেসপন্স নেই, তার ক্ষেত্রে কিন্তু এটা 15:2 রেশিওতে আমরা 15 বার চেস্ট কম্প্রেশন করব আর 2 বার তাকে শ্বাস দেবো। এবার এই সিপিআর করার টেকনিকটাও বাচ্চাদের ক্ষেত্রে আলাদা হয়, ইনফ্যান্টের ক্ষেত্রে মেনলি। সেটাকে আমরা পরে ডেমনস্ট্রেট করব, আমরা যেহেতু অ্যাডাল্ট নিয়েই কথা বলছি। এটা না দুটো টেকনিকই হয়, যেমন অ্যাডাল্টকে আমরা দেখেছি যে কম্প্রেশন করছি, সেইভাবে আমরা করি না। একটা হয় থাম এনসার্ক্লিং টেকনিক, দুটো হাত দিয়ে বুকে গিয়ে চেস্ট কম্প্রেশন করা হয়। আর একটা হয় হচ্ছে সিঙ্গেল হ্যান্ডে আমরা করি এটাকে, বেসিক্যালি এটা হচ্ছে 2 ফিঙ্গার টেকনিক বলি। তো এটা ওই চেস্টে দিয়ে সেখানটাকে কম্প্রেস করতে হয়, কারণ বুঝতেই পারছেন বাচ্চা, তাদের অত মাসেল মাস নেই, তো তাদের ক্ষেত্রে যেমন অ্যাডাল্ট সিপিআর করে এটা করা হয় না আর কি। ঠিক আছে? তো এখানের সাথে যেটা ইম্পর্টেন্ট, এই রেশিওটা 30:2 রেশিও অ্যাডাল্টের ক্ষেত্রে হয় বা চিলড্রেনের ক্ষেত্রে হয়। এটাকে আপনি কত ডেপথে করবেন আর সেটা আমি বললাম। কত তাড়াতাড়ি করবেন সেটা হচ্ছে আপনি 100 থেকে 120 খানা বিটসে আপনাকে এটা করতে হবে। মোটামুটি যেটা মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা 5 খানা সাইকেল 2 মিনিটের মধ্যে আপনাকে করতে হবে, যেটা রিয়েল সিনারিওতে করা খুবই শক্ত হয়, কারণ আপনি বুঝতে পারছেন সিপিআর টেকনিক ইজ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সাথে আপনি খুব টেনশন করে তাড়াতাড়ি করে চেস্ট কম্প্রেশন করছেন, চেস্টটা পুরোপুরি উঠছে না, সেটা হলে লোকটার পক্ষে মানে বাঁচা মুশকিল, কারণ আপনাকে ওই আমরা বলি যে যতটা চেস্ট নিচে নামছে ততটা উঠতে দিতে হবে। তাড়াতাড়ি করে আপনি সিপিআর করছেন, যে একটা সিপিআর এর মধ্যে আরেকটা করে দিলেন, সেটাও হবে না, সেটা হলেও মুশকিল। এর সাথে শ্বাস প্রশ্বাস দেওয়াটাও ইম্পর্টেন্ট, কারণ আপনাকে কিভাবে শ্বাস প্রশ্বাস না দিলে, আমরা যেমন শ্বাস না নিলে বাঁচি না, তো এক্ষেত্রেও তাই আপনাকে ওই 30টা কম্প্রেশনের বাদে বাদেই 2 বার করে তাকে শ্বাস দিতে হবে। কিভাবে দিতে হবে? নাকটাকে টিপতে হয়, নাক দিয়ে যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এবার দেখুন মাথাটাকে এক্সটেন্ড করতে হয়, হ্যাঁ, তাতে অক্সিজেন ভালো হয়। আর আপনি পুরো শ্বাস নিয়ে ওকে শ্বাসটা ডেলিভারি করতে হয়, আর দেখতে হবে যাতে ওনার চেস্টটা উঠছে কিনা, কারণ আপনি যে শ্বাসটা দিলেন সেটা যদি প্রপারলি শ্বাসনালী দিয়ে যায় ফুসফুসে, তবে চেস্টটা রাইজ হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে মেনলি ওই 6 to 12 শ্বাস প্রশ্বাস দিতে হয় পার মিনিটে, যেটা ধরুন বাচ্চাদের ক্ষেত্রে এটা 12 থেকে বা 20 বার পর্যন্ত পার মিনিট দিতে হয়। আমরা পেশেন্টটাকে সিন সেফটি জায়গায় নিয়ে এসেছি অলরেডি, ঠিক আছে? চেক রেসপন্স, এখানে লোকটা রেসপন্স করছে কিনা দেখতে হবে, তার সাথে উনি শ্বাস নিচ্ছেন কিনা দেখতে হবে একই রকম ভাবে। এখানে আপনাকে না কাছাকাছি ইমার্জেন্সি যেখানে আছে যে হসপিটালে, তাকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা ক্যারোটিড পালস কিভাবে চেক করব, এটা বেসিক্যালি একটা দেখুন আমাদের গলায় এখানে একটা উঁচু বোন আছে, মাথাটাকে একটু টার্ন করলে এখানে একটা না খাদের মতো হয়, এখানে আমাদের 3টে আঙুল দিয়ে চেক করতে হয়, এটা আঙুলের মাথাটা দিয়ে। এটা দেখুন একটা ক্যারোটিড আর্টারি যাচ্ছে হার্ট থেকে উপর দিকে রক্ত নিয়ে যাচ্ছে, এটা ধকধক ধকধক সবাইরই করছে, করলে আপনি বেঁচে আছেন। যে মুহূর্তে আমরা এটা পাবো না, আমাদের সঙ্গে সঙ্গে সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন শুরু করি। বডিটাকে যদি আমরা মাঝামাঝি ভাগ করি, সেটা একটা লাইন। এই যে আমাদের নিপল দুটো আছে, সেই নিপলের মধ্যে একটা যদি কাল্পনিক লাইন টানি, মাঝখানে কিছুটা বাঁদিক ঘেঁষে আমরা আমাদের হাতটাকে রাখবো, পুরো হাতটা নয়, হাতের হিল বলি আমরা এটা। সো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারলকিং বলি, একটা হাতের উপর আর একটা হাত। এটা করছি কেন? কারণ যাতে প্রেশার জেনারেট করা যায়। হ্যাঁ, এবার আমরা কতবার করব সিপিআর, এটা রেশিওটা হচ্ছে 30 বার আমরা চেস্ট কম্প্রেশনস করব, তারপর 2 বার ব্রেথ দেবো। পুরোটা 100 থেকে 120 বার হবে চেস্ট কম্প্রেশন, মোটামুটি 2 মিনিট টাইম লিমিটের মধ্যে আমাদের করতে হবে। সো ব্রিদিং পার্টে গিয়ে আমাদের যেটা দেখতে হবে, আমাদের ঘাটটাকে এক্সটেন্ড করতে হবে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট পেশেন্ট ছাড়া। তো এটাকে আমরা হেড টিল চিল লিপ বলি, যেটা ইম্পর্টেন্ট যে ওনাকে যাতে ভালো করে আমরা অক্সিজেন দিতে পারি। এখানে ইম্পর্টেন্ট যেটা, নাকটাকে বন্ধ করতে হবে, আর মুখটাকে আমরা একটা ওই ফানেলের মতো হাতটা রেখে পুরো শ্বাস নিয়ে শ্বাসটা ডেলিভার করতে হবে যাতে বুকটা ওঠে। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে মেনলি 6 থেকে 12 বার দিতে হবে পার মিনিট ব্রেথটা, আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা হবে 12 to 20 ব্রেথস পার মিনিট, প্রত্যেক মিনিটে 12 থেকে 20 বার ব্রেথিং দিতে হবে। একটা অন্যরকম পর্ব উপহার দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ইনজেকশনে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা। একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে, এমার্জেন্সিতে অথবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আগে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে তাকে সাপোর্ট দিতে পারেন, ট্রিটমেন্ট নয়, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা। এবং এই প্রাথমিক চিকিৎসা, সিপিআর, এগুলো মানুষ কিভাবে শিখবে,
এইগুলোর ব্যাপারে অ্যাওয়্যার করার জন্য নারায়ণা হেলথ হাওড়া একটা নতুন ইনিশিয়েটিভ শুরু করেছে, এমার্জেন্সি রেসপন্ডার। এমার্জেন্সি রেসপন্ডারে তারা বিভিন্ন সোসাইটিতে গিয়ে, বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষদেরকে ট্রেন করছেন প্রাথমিক চিকিৎসার জন্য। এটা আপনারাও যদি চান যে আপনার পাড়ায় হোক, তাহলে যোগাযোগ করতে পারেন নারায়ণা হেলথ হাওড়ার সাথে। আপাতত কেমন লাগলো আমাদের এই পর্ব প্লিজ কমেন্ট করে জানান, আর প্লিজ ওই বলে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা তো আছেই। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল, ফিরবো নেক্সট পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে কোনো ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি, টাটা।